আজকের গল্প লীলা মজুমদারের লেখা চেতলার কাছে। চেতলা, কালীঘাট, আদিগঙ্গা যতই পবিত্র হোক না কেন, ওসব জায়গা মোটেই ভালো না। আর লোকের মুখে মুখে কী সব অদ্ভুত গল্পই যে শোনা যায়, তার লেখাজোখা নেই। তাছাড়া মশামাছি তো আছেই। চিলতে চিলতে সব গলি, তাতে মান্ধাতার আমলের তৈরি ঝুরঝুরে সব বাড়ি। তাই আবার সব বাড়ি থেকে সব বাড়ির উঠোন দেখা যায়। এক ফালি উঠোনের মধ্যে ওই সব বড় বড় গাছ, তাল গাছ, আম গাছ, বট গাছ, তাদের ডালপালা বেয়ে ঝুড়ি ধরে ঝুলে যে কোনো বাড়ি থেকে আরেকটা বাড়িতে যাওয়াই যায়। বিপদ বুঝলে একটা হাঁক দিলেই হলো। সবাই 7 পুরুষ ধরে সবার চেনা। পুরনো সব ঝগড়াও আছে, তার কারণ নিজেরাই ভুলে গেছে, তবুও এখনও কথাবার্তাই বন্ধ। কিন্তু মুখ দেখা কি করে বন্ধ করে? নড়বড়ে বারান্দায় এসে দাঁড়ালেই সব বাড়ি থেকে সব বাড়ির রান্নাঘর, এমনকি ভিতর পর্যন্ত দেখা যায়। কার বাড়িতে কি রান্না হচ্ছে, সঙ্গে সঙ্গে সবাই চোর ছ্যাচোর খুনে জানতে পারবে। একটা টিকটিকি লুকোবার কোনো জায়গা নেই। দুষ্কৃতীদের কথা তো ছেড়েই দিলাম, কার ঘরে চুরি করার মতো কি আছে এবং কোথায় আছে তাও সবাই জানে। নেই অবশ্যই কারুরই কিছু। সেদিক দিয়ে জায়গাটাকে চোরেদের গবি মরুভূমিও বলা হয়। আমার বন্ধু বটুর বড় কাকা ওখানকার থানার দারোগা। তাছাড়া ওদের 7 পুরুষের বাড়ি ওখানে। নাকি বাড়ি হবার সময় ক্লাইভ জন্মায়নি। বটু জায়গাটার নাম দিয়েছে মিশার হতাশা। শুনে বড় কাকা খুব মুচড়ে পড়েছেন। দুষ্কৃতীরা এই যদি একটু সুযোগ না পেল, তাহলে ওর হেড অফিসে উন্নতি হয় কি করে? অবশ্য ওসব সাধারণ জিনিসের চাইতে অন্য এবং আরও ভয়ের জিনিস আছে। ওই 3টে পাড়া শুদ্ধ সবাই সন্ধে হতেই যার ভয়ে জুজু। সব লোকেরই উপর হাতে এক গোছা শঙ্কর তারিণী মাদুলি বেঁধে নিরাপত্তা রক্ষা করে, কারণ পুলিশে আর কী বা করতে পারবে। বটুদের উঠোনের আম পাকলে বটু আমাকে 3 দিনের জন্য ধরে নিয়ে গিয়েছিল। ওই 3 দিনে আমি যতগুলো সত্যিকারের ভূতের গল্প শুনলাম, সারা জীবন ধরে অত শুনিনি। সবাই সবার পাশের বাড়িতে আসরিরই দেখে। কি বড় বড় সবুজ রঙের চিংড়ি মাছ নিয়ে একটা লোক বিক্রি করতে এলো। চিলেকোঠায় পুজো করতে এসে তাকে দেখেই বটুর ছোট ঠাকুমা চেঁচাতে লাগলেন, না বাছা, ও মাছ কেউ খাবে না, তুমি অন্য যাও, অন্য যাও। বটু তো চোটে কাই, কি ভালো চিংড়ি মাছ। ছোট ঠাকুমা দেখে এসে বললেন, ব্যাস, মাছ দেখেছিস আর অমনি হয়ে গেল? আরে ও কি সত্যি মাছ? অত বড় চিংড়ি কখনো 4 টাকায় দেয়? আবার বলছে দাম পরে নেবে। বটু বললে, আহা, বলল যে বিক্রি না হলে পচে যাচ্ছে। কাষ্ঠ হেসে ছোট ঠাকুমা বললেন, তুইও যেমন। তাছাড়া ওগুলো মাছ নয়, ওই জেলের পোর মানুষ নয়, সব বুঝেছিস, এই বলে ছোট ঠাকুমা জল খেতে বসলো। বটু বলল, তা সত্যিও হতে পারে, মুখটা কেমন মিচকে মতো দেখলি না? আমি বললাম, যা, ভূতের হাঁটু উল্টো দিকে থাকে আর ওদের ছায়া পড়ে না। ছোট ঠাকুমা শুনতে পেয়ে ডেকে বললেন, এদিকে এখনো রোদ আসেনি বাবা, ছায়া দেখবে কি করে? সে যাই হোক, আদিগঙ্গার বটগাছের তলায় যেন যেও না, জায়গাটি ভালো নয় বাপু। গিজগিজে সব বাড়ি। বটগাছ তলায় যেতে হলে সার্কাস করতে হয়, অথচ সেখানে নাকি কারা কাপড় কাচে, ঝগড়া করে, মাছ ধরে। ততক্ষণে সূর্য ডুবে গেছে। সামনের দোতলার
লটঘটে বারান্দায় দুজনে গল্প করছি। ছপ করে কি একটা পায়ের কাছে পড়ল, আর সে কি সুগন্ধ, ভুরভুর করছে। তুলে দেখি কলা পাতায় মোড়া বড় বড় চিংড়ি মাছ ভাজা। নিচের দিকে চেয়ে দেখি সেই মিচকে লোকটা মিটমিট করে হাসছে। মোটা মোটা কান, নাকে মস্ত আঁচিল। একতলায় বৈঠকখানা থেকে বটুর পিসে মশাই ডেকে বললেন, কে কে ওখানে? সঙ্গে সঙ্গেই কেউ কোথাও নেই। খেয়ে ফেললাম দুজনে মিলে সব কটা চিংড়ি মাছ। যদি ওগুলো চিংড়ি মাছ নাও হয়, তবুও কিন্তু খেতে বেজায় ভালো। ভেতরের দিকের উঠোনে আম গাছের গায়ে লাগা বুড়ো তাল গাছ। ছোট ঠাকুমা সাদা পাথরে রেকাবি করে খোয়া ক্ষীর, চিড়ের মোয়া আর বড় বড় মনাক্কা নিয়ে তাল গাছের কোটরে রেখে ভক্তি ভরে গলায় কাপড় জড়িয়ে প্রণাম করলেন। ঠাকুমা চলে যেতেই বটু বলল, ব্রহ্মদত্তিকে তোয়াজ করা হচ্ছে বুঝলি, তাল গাছে সে বাস করে কি না। আরও যেন কিছু বলতে যাচ্ছিল, ছোট ঠাকুমা পিছন থেকে এসে বললে, অমন অছেদ্যা করিস নে বাছা, উনি আমার অতিবৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই। চটিয়ে দিলে সর্বনাশ করবে, আর খুশি রাখলে আমাদের জন্য যা করতে পারেন এমন জিনিস কিন্তু নেই। তারপরে বললেন, ওই তো বিদ্যে বুদ্ধি, তা নিয়ে বছর বছর পাশ করে যাচ্ছিস, সেটা কি করে সম্ভব সে কথা কখনো ভেবেছিস? এই বলে ছোট ঠাকুমা গীতা পড়বে বলে চলে গেল। যাওয়ার সময় আরও বলল, তোরা বিশ্বাস না করতে পারিস, কিন্তু রোজ উনি ওই জিনিস গ্রহণ করেন, আর তার বদলে একটি পয়সা আশীর্বাদী। আর বলা হলো না, কারণ সেই সময় বড় কাকা বাড়ি ফিরল। বড় কাকা খুব চটে ছিলেন। চা আর চিড়ের মোয়া খেতে খেতে বলল, এক্ষুনি আবার বেরোতে হবে, বাজারের লোকেদের নালিশের জ্বালায় টেকা যাচ্ছে না। গোলাবাড়িতে রাতে তদন্তে যেতে হবে। তাই শুনে বড় কাকি চমকে উঠল। হাতের দুধের হাতা থেকে অনেকখানি দুধ মাটিতেও পড়ল। চোখ গোল গোল করে ফ্যাকাশে মুখে বলল, কিন্তু কিন্তু তুমি কিন্তু। বড় কাকা কাষ্ঠ হাসলেন, বললেন, কিন্তু কিন্তু কি? এর ওপর আমার প্রমোশন নির্ভর করছে, কোনো ভয় নেই। 6টা সন্ডা লোক সঙ্গে থাকবে, হয়তো কিছু পাওয়া গেলেও যেতে পারে। বটার কাছে শুনলাম যে বাড়িটাতে 100 বছর কেউ থাকে না, বড়ই দুর্নাম। ওটা নাকি চোরাচালানকারীদের গুহ্য আড়ত। মাটির তলায় সুড়ঙ্গ আছে, বুড়িগঙ্গায় তার মুখ, অনেকেই দেখেছে। সেই সুড়ঙ্গ দিয়ে সোনা দানা বেআইনি জিনিস বস্তা বস্তা পাচার করা খুব একটা শক্ত নয়। বাজারে নাকি ওদের চর ঘুরে বেড়ায়, কখনো জেলে সেজে, কখনো পুরুত ঠাকুর সেজে। এটা ওটা কিনতে চায়, চা খেতে চায়, অচল পুরনো পয়সা দিয়ে দাম দিতে চায়। তা লোকে শুনবে কেন? দিয়েছে নালিশ করে। বড় কাকা বলেছিলেন, লোকটাকে হাতে নাতে ধরা যায় না, ফুসফাস করে এদিক ওদিক চলে যায়, কোনো দোকানদারের সঙ্গে সরও থাকতে পারে। শুনেছি চেহারা দেখেই সন্দেহ হয় কীরকম মিচকে মতো, মোটা মোটা কান, নাকের ডগায় আঁচিল। কথাটা শুনেই আমি আর বটা আতকে উঠলাম। বটা আমার কনুয়ে গুঁতো মারল। 8টা বাজতেই মহা ঘটা করে 8 জন সশস্ত্র লোকজন নিয়ে বড় কাকা তদন্তে চলে গেল। ছোট ঠাকুমা তার গলায় হলদে সুতো দিয়ে একটা বেলপাতা ঝুলিয়ে দিলেন, বললেন, ব্যাস আর ভয় নেই বাছা, সেখানে গিয়ে কেউ কিছু দিলে যেন খাস নে। এরপর দুগ্গা দুগ্গা বলে বড় কাকা রওনা দিল। আমরা ছাদে উঠে বুড়িগঙ্গার জোয়ার আসা দেখছিলাম। বটু বলল,
ওই ঘোলাবাড়িটা আমার ঠাকুরদার অতিবৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই পেয়েছিল। ব্যাটা মহালক্ষ্মী ছাড়া, লেখাপড়া শেখেনি, কাজকর্ম করতো না, খালি মাছ ধরার বাই ছিল আর চীনে ব্যবসায়ীদের কাছে চায়ের নেশা ধরেছিল। দুদিনে বাড়ির সব ঝাড়বাতি, আসবাবপত্র, রূপোর বাসন বেচে কুচে সাফ করলো। ওর বুড়ি মাটা নাকি খুচরো পয়সা করি লুকিয়ে রেখে চোখ বুজেছিলেন যে ব্যাটা সেসব খুঁজেই পায়নি। সে নাকি এখনও খুঁজেই বেড়ায়, তাই ও বাড়িতে কেউ রাত কাটায় না। সেইখানে গেছে বড় কাকা তদন্ত করতে, বুঝেছিস? বটা বললে, হ্যাঁ রে, খুচরো টাকা কড়ির বাক্সটা আমরা পেলে মন্দ হয় না বল, আমরাই তো ওয়ারিশ। সে বেটা তো বিয়েই করেনি, নাকি বিশ্রী দেখতে ছিল, শুটকো, কালো, বড় বড় কান, চাকর বাকর চেহারা, গেঞ্জি গায়ে ঘাটে বসে অষ্টপ্রহর বুড়িগঙ্গায় মাছ ধরত। কে ওখানে? কে কে? খচমচ করে তাল গাছ থেকে, আম গাছ থেকে নড়বড় বারান্দা কাঁপিয়ে মিচকে লোকটা হাসি হাসি মুখ করে উঠে এসে নাকের ফুটো ফুলিয়ে ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, চা চা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। সত্যিই চা ছিল। দোকানের কেটলিতে একটু চা আর একটা মাটির ভাঁড় বটু লুকিয়ে এনেছিল আমাদের সামনের দোকান থেকে। নিচে নামতেও হয়নি। ওদের ছোকরা তেঁতুল গাছে চড়ে হাত বাড়িয়ে দিয়েছিল রোজকার মতো। চা পেয়ে লোকটা আহ্লাদে আটখানা, মিচকে মুখে যেন স্বাদ ভাজ হয়ে গেল। বললাম, পেঁয়াজি খাবে? পেঁয়াজি? সে জিভ কেটে বললে, হ্যাঁ, ছি, প্রণাম করবে না। আমার বরাদ্দ রোজকার মতো খেয়েই এসেছি। চিড়ের মোয়া, খোয়া ক্ষীর, মেওয়া। বটা আর আমি নিজেদের দিকে তাকালাম, কিন্তু কিছু বললাম না। ভাবলাম, খাক বেচারি। মিচকে লোকটা বললে, বড় কর্তা আমাদের ওখানে এমন হাঁক ডাক লাগিয়েছে দে টিকতে না পেরে গা ঢাকা দিলাম। দেখো দাদা, তাল গাছের মুড়োয় তোমাদের জন্য একটা দ্রব্য রেখে গেলাম। আমি বাড়ি চলে যাচ্ছি, সেখানে মা আমিত্তি বানায়। বটু ব্যস্ত হয়ে বলল, কেন চলে যাবে? এখানে বুঝি খেতে পাও না? মিচকে লোকটা ফিক করে হাসল, বলল, দুবেলা নৈবেদ্যি পাই, আবার কষ্ট কিসের? এই এলো বলে আমি উঠি বলেই সে হাওয়া। নিচে বড় কাকাদের রাগ রাগ গলার হাঁকডাক শোনা গেল। নিশ্চয়ই দুষ্কৃতীদের ধরতে পারেনি। সঙ্গে সঙ্গে আদ্যিকালের তাল গাছটা হুড়মুড় করে ভেঙে পড়ল। পোকা ধরা, পুরনো গুড়ি ভেঙে চুরে একাকার। তার মধ্যে দেখা গেল বেশ বড় একটা কাঠের হাত বাক্স, পুরনো টাকা কড়িতে অর্ধেক ভর্তি, আর চাচা পোচা নৈবেদ্যের রেকাবিটা 3 টুকরো হয়ে পড়ে আছে। বড় কাকার রাগ ঠান্ডা। পরদিন বড় কাকা বললে, আশ্চর্যের বিষয়, সুরঙ্গের মধ্যে একটা খোপে ওই বাক্স রাখার স্পষ্ট দাগ দেখলাম। সেই বুড়ি ঠাকুরন তাহলে বাউন্ডুলে ছেলের হাত থেকে ওটাকে বাঁচানোর জন্য এখানে লুকিয়ে রেখেছিল। এটাও তো তাদের বাড়ি। ছোট ঠাকুমা শূন্যে নমস্কার করে বললেন, কত যে বাঁচা বাঁচিয়েছে বোঝাই যাচ্ছে। তারপর বটার দিকে তাকিয়ে বলল, এবার একটু নিজে পড়িস দাদু, সে তো গেল, আর বুঝি আসবে না। তারপর ফোঁত করে একটু কেঁদেও নিল। বড় কাকা তো এসব দেখে একবারেই অবাক।